আমার আরও অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন। এই নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন, অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক ধাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব, আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করানো। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন, দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে এট দ্য ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে ছড়াবেন। সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয়, সেটা আগুনের মহাকুণ্ড। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন, তওবা করুন, আগে মানুষ হন, তারপরে মুমিন হন। এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন? 26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ মানুষের এই জেলা কেন বঞ্চিত হবে? আমরা দেখি যে কোনো জেলা, মাত্র 3টা উপজেলার জেলা, সেখানে ইউনিভার্সিটি আছে, সেখানে মেডিকেল কলেজ আছে, উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। 3 উপজেলার জেলায় যদি এটা হতে পারে, 40 লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের এখানে হলো না? যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছে? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে যাওয়া। তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না, পরিকল্পনা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয়, এটা সারা দেশের দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, গরিব ধনী কোনো বাস বিচার হবে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া। কোনো চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন, তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে, তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনশাআল্লাহ। একটা সন্তানকেও আর বেকারত্বের অভিশাপে ভুগতে হবে না। একটা দেশের 3টা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায়, এই দেশ সোনালী গৌরবের শিখরে পৌঁছে যায়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানব শিল্প। এর উপরে কোনো শিল্প নাই। দুনিয়ার যত শিল্প আছে সকল শিল্পের আবিষ্কারক হচ্ছে মানুষ, পরিচালক হচ্ছে মানুষ, কর্মকর্তা হচ্ছে মানুষ, শ্রমিক হচ্ছে মানুষ, ক্রেতা হচ্ছে মানুষ। কাজেই মানব শিল্প এবং মানব সম্পদকে আগে গড়ে তুলতে হবে। 2 নম্বর শিল্প হচ্ছে
ইলেকট্রোমেকানিক্যাল শিল্প, যেহেতু আমাদের দেশটা ছোট, ল্যান্ড আমাদের কম, এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না। এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে। প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করেন, উপরের দিকে উঠান, ভার্টিক্যাল এক্সটেনশন করেন, সেখানে আপনি ইন্ডাস্ট্রি কায়েম করেন। এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না। আশ্চর্যজনকভাবে আমাদের দেশের সয়েলকে, ল্যান্ডকে জেনোসাইড করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। ইন্ডাস্ট্রি জায়গা দখল করছে, আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে, আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে, অপরিকল্পিত, অবৈজ্ঞানিকভাবে, হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে, আবার কীটনাশক ব্যবহার করতেছে, করে করে মাটির জীবন শেষ করে দিচ্ছে। এগুলো প্রতিকারে সরকারের কোনো কর্মসূচি নাই। তারা গালে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না, কিন্তু কিছু করে না।